ব্যবসা বাণিজ্য বিভিন্ন বিষয় নিয়ে এশিয়ান টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন এশিয়ান বিজনেস অনুষ্ঠানে আপনাদের আমন্ত্রণ। সাথে আছি আমি সাবরিনা জিয়া। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় তরুণ উদ্যোক্তা, গ্রামীণ অর্থনীতি ও গ্রামীণ ব্যাংক। আর এ বিষয় নিয়ে আমাদের সাথে আজ আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর আব্দুল আল হান্নান চৌধুরী, চেয়ারম্যান, গ্রামীণ ব্যাংক ও অধ্যাপক স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্স, নর্থ সাউথ ইউনিভার্সিটি। স্যার, আপনাকে আমন্ত্রণ আমাদের এশিয়ান বিজনেসের আজকের আয়োজনে। শুরুতেই আপনাকে অভিনন্দন জানাতে চাই। আপনি গ্রামীণ ব্যাংকের একটা গুরু দায়িত্ব গ্রহণ করেছেন সম্প্রতি। আপনার কাছে আজকে আমার অনেক কিছুই জানার আছে, যেহেতু আমাদের আজকে আলোচনার বিষয় রয়েছে তরুণ উদ্যোক্তা, গ্রামীণ অর্থনীতি, একই সাথে গ্রামীণ ব্যাংক। তো আর নিঃসন্দেহে আমাদের দেশের তরুণরা আমাদের একটা দেশের অর্থনীতিতে এক ধরনের বড় ভূমিকা রেখে যাচ্ছে, এবং বেকারত্ব বা থেকে যে এই যে উদ্যোক্তা যারা তৈরি হচ্ছেন, এই উদ্যোক্তাদের তৈরি করতে অন্তর্বর্তীকালীন সরকারের কী ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন? ধন্যবাদ প্রথমে এশিয়ান টিভিকে এবং এশিয়ান বিজনেস প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনি আজকের বিষয়বস্তুটি রেখেছেন তরুণ উদ্যোক্তা, গ্রামীণ অর্থনীতি এবং গ্রামীণ ব্যাংক। আমি সদ্য গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছি, এবং শিক্ষক হিসেবে তো আপনি জানেন যে আমি সুদীর্ঘদিন শিক্ষকতা করছি বিশ্ববিদ্যালয়ে। আমরা তরুণদেরকে নিয়েই সবসময় কাজ করি। বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে আপনি এটা ধরে নিতে পারেন যে আমরা একটা তরুণ রাষ্ট্র, যে দেশে 35% স্টুডেন্টই আছে বলতে গেলে 30 বছরের নিচে। এবং আমরা যদি আরেকটু বয়সসীমাটা বাড়াই, 35 বছর বা 37 বছর ধরি, তাহলে আমাদের দেশের ওই সেগমেন্টটাও অনেক বড় চলে যায়। এই তরুণ প্রজন্মকে আমাদের শিক্ষা অঙ্গনের দিক থেকে যদি বলি, তাহলে আমাদের উচিত ছিল বা আমাদের উচিত যে আমরা তরুণ প্রজন্মকে ক্লাসরুমে এমন শিক্ষাদান করব যাতে করে তারা নিজেদের ক্যারিয়ারটা গড়তে পারে। এবং বাংলাদেশের যে পরিমাণ এমপ্লয়মেন্ট ক্রিয়েট হয়, সেটা কোনো স্ট্যাটিস্টিক্সে আমরা দেখি না যে পরিমাণ গ্র্যাজুয়েট আমরা তৈরি করি, তারা কোনোভাবেই কিন্তু বাংলাদেশের জব মার্কেটে এমপ্লয়েবিলিটির কোনো সুযোগ তাদের আছে। সে কারণেই আমরা যারা এই সমস্যাটার সমাধান করতে চাই আনএমপ্লয়মেন্টের, সেটা হচ্ছে আমরা সবসময় বলি যে গ্র্যাজুয়েটদেরকে বা তরুণদেরকে সবসময় শুধু চাকরি খুঁজতে হবে সেটার দিকে না দৃষ্টি রেখে চাকরির বাইরে গিয়ে তারা নিজেরা যেন এন্টারপ্রেনার বা উদ্যোক্তা হতে পারে। আপনি নিজেই আজকে প্রথমে রেখেছেন তরুণ উদ্যোক্তা। বাংলাদেশের সামগ্রিক অর্থনীতির পরিবর্তন যদি আমরা করতে চাই, আপনি এক্ষেত্রে মানে আমাদের এখনকার ইন্টারিম গভর্নমেন্টের কথা বলেছেন, তাহলে আমি মনে করি যে ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু খুব ভালোভাবেই, তারা কিন্তু তরুণদের সরকার। তাদের তরুণদের ন্যায্য দাবির জন্য, বৈষম্য বিরোধী আন্দোলনের জন্যই কিন্তু এই সরকারটা এসেছে। তার মানে কি? তার মানে হচ্ছে যে তরুণদের যে ন্যায্য দাবি আছে, তার মধ্যে আনএমপ্লয়েবিলিটি, অ্যাপ্রোপ্রিয়েট জব অথবা তাদের কর্মক্ষেত্র সৃষ্টি করা, সেটাই কিন্তু এই সরকারের একটা প্রধান কর্মকাণ্ড বলে আমি মনে করি যে তাদের সেটা থাকা উচিত। আমি একজন শিক্ষক হিসেবে আমি তো চাইবই সবসময় যে আমাদের তরুণ ছাত্রছাত্রীরা সবসময় কিন্তু তারা যেন আগামী দিনের যেন তারা সফল হতে পারে, সেই হিসেবে তারা যেন তারা কর্মক্ষেত্রে যেতে পারে এবং তারা যেন নিজ নিজ কর্মক্ষেত্রে সফলতা অর্জন করতে পারে। সে কারণে উদ্যোক্তা হলে তারা কিন্তু অন্যের জন্য জব ক্রিয়েট করতে পারে। সেক্ষেত্রে আমি মনে করি যে আমরা এমন একটা সমাজ বা এমন একটা দেশ চাই যে দেশে তরুণরা তাদের জবের অপরচুনিটি না থাকলেও তারা কিন্তু সুযোগ দেখতে পাবে যে আগামী দিনে তাদের জন্য এন্টারপ্রেনার হওয়ার বা উদ্যোক্তা হওয়ার সুযোগ রয়েছে। আমি মনে করি আজকে আমার নতুন করে আমি গ্রামীণ ব্যাংকের একটা দায়িত্ব পেলাম। এটা খুব বড় দায়িত্ব, চেয়ারম্যান পজিশন গ্রামীণ ব্যাংকের। আপনি জানেন যে গ্রামীণ ব্যাংক কিন্তু অনেক বড় একটা ব্যাংক, যেটার প্রায় 10.61 মিলিয়ন কাস্টমার রয়েছে, এবং আপনি জানেন 1.5 কোটি বা 6 লাখের মতো কাস্টমার রয়েছে। এরা এই ব্যাংকটা কিন্তু গতানুগতিক ব্যাংক থেকে ভিন্ন। আপনি জানেন যে এর জন্মলগ্ন থেকেই উদ্দেশ্যটা হচ্ছে যে প্রান্তিক পর্যায়ে গিয়ে বাংলাদেশের বঞ্চিত মানুষ, যেটাকে আমরা একসময় উইমেনদের জন্য আমরা দেখতাম যে এই ব্যাংকটা সর্বোপরি তাদের কিন্তু মহিলাদের নিয়ে কাজ করা, এবং পরবর্তীতে এই মহিলাদের
পরিবারকেও সেখানে সম্পৃক্ত করা। যখন আমরা পরিবারকে সম্পৃক্ত করি তার মানেই হচ্ছে যে তাদের সন্তান চলে আসা, তাদের নিজেদের কর্মক্ষেত্র প্লাস তাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়েই কিন্তু এই ব্যাংকটা কিন্তু নানান ধরনের প্রক্রিয়া বা প্রোগ্রাম রেখেছে। এর মধ্যে আপনি দেখবেন যে আমরা এই গ্রামীণ ব্যাংক তার জন্মলগ্ন থেকেই বটম পিরামিড অফ দি সোসাইটিকে সবসময় সাপোর্ট দিয়ে যাচ্ছে এবং বিশেষ করে মহিলাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছে এবং তারা কিন্তু মহিলাদেরকেই উদ্যোক্তা বানানোর পিছনে ব্যাপক ভূমিকা রেখেছে। এই পর্যন্ত তারা ধরেন $37 বিলিয়ন 37+ বিলিয়ন ডলার লোন দিয়েছে এই যেই কাস্টমার বেজ আপনি বললেন এদের উপরে। এই যে লোনটা বিগত দিনে দিয়ে আসা হয়েছে এটা কিন্তু একটা ইফেক্ট করেছে যে মহিলাদের পরিবার বা একটা পরিবারকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে। সেই কারণেই যখনই সময়ের পরিবর্তনের সাথে সাথে গ্রামীণ ব্যাংক তাদের বাচ্চাদের জন্য পড়াশোনার লোন দিয়েছে, তাদের নিজেদের কর্মক্ষেত্রের জন্য তারা কিন্তু ছোট ব্যবসা থেকে আরেকটু বড় ব্যবসা সেগুলো, এবং আমাদের দৈনন্দিন কালে এই সমস্ত পরিবারের চলাফেরার সময় যে কোনো সমস্যা হয় সেই সময়ে স্বল্পকালীন অনেক লোনের ব্যবস্থা করেছে। এটা গতানুগতিক ব্যাংকের সিস্টেম থেকে কিন্তু একটু ভিন্ন, আমরা সবাই জানি। এই যে $37 বিলিয়ন ওভার দি ইয়ার্স অফ ধরেন 40 ইয়ার্স দেওয়া হয়েছে, এগুলো সবই কিন্তু কোলেটারাল ছাড়া, অর্থাৎ কোনো ধরনের জামানত বা ছাড়া এদেরকে দেওয়া হয়েছে। সেখানে আমাদের আস্থাটা কোথায়? আমাদের আস্থাটা হচ্ছে যে বটম পিরামিডে যারা আছেন, মহিলা, নারী অথবা বঞ্চিত অথবা গরিব, যারা অর্থনৈতিকভাবে এগিয়ে আসতে পারে নাই, তাদেরকেও কিন্তু আমরা বিশ্বাস করি যে তাদের এক ধরনের ক্রিয়েটিভিটি আছে এবং যেই ক্রিয়েটিভিটিটাকে, পটেনশিয়ালটাকে যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু এই মানুষটাকে, এই পরিবারটাকে এগিয়ে নেওয়া সম্ভব। সেই হিসেবে গ্রামীণ ব্যাংকের ইম্প্যাক্টটা শুধুমাত্র আপনি ইকোনমিক ইন্ডিকেটর দিয়ে দেখলে হবে না যে গ্রামীণ ব্যাংক কত ব্যবসা করলো, বরং আমাদেরকে দেখতে হবে যে গ্রামীণ ব্যাংক বাংলাদেশে কত মানুষের চেহারার পরিবর্তন করেছে, বাংলাদেশের কত ফ্যামিলির চেহারার পরিবর্তন করেছে, বাংলাদেশে কত ফ্যামিলির মেয়েদের বিয়ে দেওয়ার সময় তাদেরকে লোন দিয়েছে, বাচ্চাদেরকে পড়ার জন্য তাদেরকে লোন দিয়েছে এবং তাদের ব্যবসার প্রসার ঘটানোর জন্য লোন দিয়েছে, তাদেরকে ক্ষুদ্র ঋণ দিয়ে সেই ঋণটাকে আবার বর্ধিত করেছে। একের পর এক তারাই কিন্তু গ্রামীণ ব্যাংকের ডিপোজিটর হয়েছে। আমাদের দেশে একটা রং পারসেপশন আছে অনেকে গ্রামীণ ব্যাংক সম্পর্কে, কিন্তু তারা জানে না যে গ্রামীণ ব্যাংকের আজকের যা ক্যাপিটাল, মূলধন, এর ব্যাপক মূলধনই কিন্তু গ্রামীণ ব্যাংকের বড়োয়ারদের টাকা, যেগুলো তারা অর্জিত আয় ব্যবসা বাণিজ্য করে সে যে নিজে এক্সপান্ড করেছে, সে আবার অল্প অল্প করে কিন্তু সে তার নিজের ব্যাংকে সেটা জমিয়ে রেখেছে। এটা একটা অদ্ভুত ব্যাংক যার কাস্টমারকে সে একটা পরিবারের মতো করে রেখেছে, যেখানে বোর্ডের মধ্যে, আমি বোর্ডের চেয়ারম্যান, যেখানে আপনি জানেন যে বোর্ডের মধ্যে কিন্তু অধিকাংশই কিন্তু নারী এবং অধিকাংশরাই হচ্ছে সেই ক্ষুদ্র ঋণ নেওয়া নারীদের প্রতিনিধি। এবং এটা একটা এত সুন্দর করে এটাকে ডিজাইন করা যে আমরা বাংলাদেশ শুধু না, আপনি জানেন যে এটা একটা নোবেল পিস প্রাইজ উইনিং ব্যাংক। কেন সেটা হলো? কারণ হচ্ছে এটা গতানুগতিক কনভেনশনাল ব্যাংকের চেয়ে এটার সমস্ত কিছুই কিন্তু ডিফারেন্ট, এটা চলেও কিন্তু একটা ডিফারেন্ট আইন এবং দ্বারা। সুতরাং এটার যে ইম্প্যাক্ট আজকে বিশ্বব্যাপী হয়েছে, বাংলাদেশে হয়েছে, এবং এটার মডেল নিয়ে সারা পৃথিবীতে মানুষ যে ক্ষুদ্র ঋণের ব্যবস্থাটা করছে বঞ্চিতদের জন্য, সমাজের ডিপ্রাইভড এবং লেস এডুকেটেড উইমেন, যারা ভালনারেবল কমিউনিটি, এই ভালনারেবল কমিউনিটিকে তারা চেষ্টা করেছে লোন দেওয়ার ক্ষেত্রে। তাদের বিশ্বাসটা হচ্ছে যে লোন শুধু ধনীদেরকে দেব তা না, আর লোন শুধু যার টাকা আছে তাদেরকেই দেব তা না, লোন তাদেরকেও দেওয়া যায় যার টাকা নেই কিন্তু তাকে বিশ্বাস করা যায়। সেক্ষেত্রে গ্রামীণ ব্যাংক প্রমাণ করেছে যে গ্রামীণ ব্যাংকের টাকা ফেরত আসে। আপনি জানেন যে আমাদের যতটুকু রেট অফ রিটার্ন অফ লোন যেটা নেয়, ভেরি লেস ফেলিয়ার রেট। আমাদের ব্যাড লোন কিন্তু ওই সেন্সে নাই বললেই চলে। কিন্তু আপনি দেখেন যে কনভেনশনাল ব্যাংকের আজকে যেই সমস্যা, সেটা কিন্তু আমরা বিশ্বাস করেছি তাদেরকে, যারা আমাদেরকে এই কাগজে কলমে দেখিয়েছে যে তাদের বড় ব্যবসা আছে এবং ওই ব্যবসাগুলো আরও বড় হবে এবং তাদেরকে বিশ্বাস করা যায়। কিন্তু সেক্ষেত্রে আমরা দেখেছি যে অনেকেই কিন্তু সেই বিশ্বাস
ভঙ্গ করেছে। সুতরাং আমি মনে করি যে সেই হিসাবে আজকে আমি একজন শিক্ষক হিসাবে একদিকে আমরা তরুণ উদ্যোক্তাদের কথা বলছি, অন্যদিকে গ্রামীণ ব্যাংকে আমার সম্পৃক্ততা, আমি তো মনে করি যে গ্রামীণ ব্যাংকের এই সম্পৃক্ততা থেকে আমরা আগামী দিনে এই তরুণ প্রজন্মকে আরও বেশি এগিয়ে নিয়ে যাব। বর্তমান সরকার গ্রামীণ অর্থনীতির ভিত মজবুত করার ক্ষেত্রে আসলে কি ধরনের ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করেন? বর্তমান সরকার তো আমরা আগেই বলেছি যে এটা একটা ইন্টারিম গভর্নমেন্ট, এটার অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতদিন হবে হয়তো আমরা শুনছি যে এটা 2 বছর হবে বা হবে। এই অল্প সময়ের মধ্যে ওনারা আমাদের অর্থনীতির দিকে যদি, আমাদের অর্থনীতি কিন্তু এখনও কিন্তু কৃষিভিত্তিক অর্থনীতি, সে কারণে আমি মনে করি যে বর্তমান সরকারের উচিত হবে আমাদের কৃষি অর্থনীতিতে ফোকাস করা। এবং আপনি জানেন যে ইতোমধ্যেই কিন্তু আমাদের দেশে এক অঞ্চল একটা বড় ধরনের ফ্লাড হয়ে গিয়েছে। সুতরাং আমাদের এই কৃষিভিত্তিক অর্থনীতিতে কিন্তু আমাদের আঘাত পড়ে যখন আমাদের ফসল উৎপাদনে আমাদের বাধাগ্রস্ত হয়। এবার শুধু একটা অঞ্চলে ফসল না, সেখানে আমাদের গবাদি পশু এবং অন্যান্য ফার্মিংয়েও কিন্তু আমাদের এফেক্ট হয়েছে। সেক্ষেত্রে আমি মনে করি যে এই গ্রামীণ অর্থনীতির এই জায়গাটাতে যদি ফোকাস করতে হয় তাহলে কৃষিভিত্তিক অর্থনীতিতে যেখানে যেখানে সাপোর্ট দেওয়া সেই জায়গাটাতে ফোকাস করতে হবে। যেমন ধরেন আমাদের সারের ব্যবস্থাটা আছে কিনা এবং কিভাবে কৃষকরা সার পেতে পারে, অথবা যাদের গবাদি পশুর ফার্ম কিংবা মুরগির ফার্ম অথবা কৃষি জমি আঘাতপ্রাপ্ত হয়েছে তাদেরকে কিভাবে আবার পুনরায় করা যায়। এদের মধ্যে অনেকেই কিন্তু মূলধন হারিয়েছে, সেখানে আমরা মূলধনের জায়গায় কোনো ধরনের সাপোর্ট দিতে পারি কিনা, সেটা মেইন স্ট্রিম ব্যাংকিং প্রসেস বা কৃষি ব্যাংক বা অন্যান্য ব্যাংকিং বা গ্রামীণ ব্যাংক, সোজা কথা যে আমরা ওই জায়গাটাকে ফোকাস করব যে আমাদের কৃষক এবং আমাদের উৎপাদন করে যারা ফার্মিং এবং তাদেরকে সাপোর্ট দেওয়ার বিষয়টা আমি বলবো যে খুব ভালোভাবে গুরুত্ব দিতে হবে। কারণ আমরা যাই বলি না কেন, বাংলাদেশ একাধারে যদিও আমরা অনেকেই বলি করি যে আমরা ইন্ডাস্ট্রি সাইডেও এগোচ্ছি, কিন্তু আমাদের অর্থনীতি কিন্তু এখনও যতই আমরা যেদিকে আগাই আমাদের এখনও কিন্তু একটা কৃষিভিত্তিক অর্থনীতি আছে। এবং আমাদের দেশের এই কৃষিভিত্তিক অর্থনীতির সাপোর্টটা দিতে গেলে এই 18 কোটি মানুষের যেই প্রতিদিনের প্রয়োজন হচ্ছে খাদ্যদ্রব্য, প্রতিদিনের এই যে আমাদের নিত্য প্রয়োজনীয় যে সমস্ত মানে ফসল অথবা সবজি যেটাই বলি না কেন, সেগুলোর সাপ্লাই চেনে যেন কোনো রকম আঘাত না পড়ে। এবং সেটা আঘাত না পড়লেই আমরা দেখব যে আমাদের মার্কেটে, বাজারে আমরা দেখব যে প্রতিটা দ্রব্যেরই কিন্তু একটা ক্রয় ক্ষমতার মধ্যে আসবে। কিন্তু আমাদের যদি সেদিকে আমরা নজর না দেই তখনই আমরা দেখব যে বাজারটা ফুলে ফেঁপে অনেক উচ্চ দামে আমাদেরকে জিনিসপত্র ক্রয় করতে হবে। আর বাংলাদেশের মতো দেশে যখনই আমাদের বাজারটা একটু আপ ডাউন করে অথবা টালমাটাল হয়ে যায় তখন কিন্তু আমরা দেখি যে সাধারণ মানুষ খুব বেশি এফেক্টেড হয়। কারণ এদেশে যতই অর্থনৈতিক পরিবর্তন যাই হয়েছে এটা কিন্তু আসলে একটা ক্ষুদ্র জনগোষ্ঠীর জন্য হয়েছে, আপামর জনতার জন্য কিন্তু আমাদের সেভাবে বাংলাদেশের এটা করেনি। কারণ আমরা যতই বলি যে পার ক্যাপিটা ইনকাম বা যেই, সেটা কিন্তু আপনি যেভাবেই ক্যালকুলেট করেন এটা একটা সার্টেন গ্রুপ অফ পিপলের এনর্মাস মানে অ্যামাউন্ট অফ ইনকাম হয়েছে। কিন্তু আমরা এটা সার্বিকভাবে দেশব্যাপী দেশের সাধারণ জনগণের কাছে যদি পৌঁছে দিতে চাই তাহলে আমাদের একজন রিকশাওয়ালা, একজন কৃষক, শ্রমিক, দিনমজুর, তাদের দিকে আমাদের চিন্তা করতে হবে। এবং আমি মনে করি যেদিন আমরা সার্বিকভাবে এই জনগোষ্ঠীকে নিয়ে এগিয়ে যাব বাংলাদেশ কিন্তু আসলে তখনই এগোবে। তো একদিকে আমাদের এই জনগোষ্ঠীটার দিকে দৃষ্টি রাখতে হবে, কারণ এরাই কিন্তু আমাদের সাপ্লাই লাইন যতই বলি না কেন। 2, আমাদের তরুণ উদ্যোক্তা, অর্থাৎ আমি যেমন একজন শিক্ষক, আমরা সবসময় কিন্তু তরুণ প্রজন্মের গ্র্যাজুয়েট তৈরি করছি। এখন সেই তরুণ প্রজন্মের গ্র্যাজুয়েট তৈরি করতে গিয়ে আমাদের যে সীমাবদ্ধতা সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা, সেটা হচ্ছে শিক্ষা পদ্ধতির সীমাবদ্ধতা। এবং এই সীমাবদ্ধতাগুলো নিয়ে আমরা একটা গ্র্যাজুয়েট কিন্তু প্রকৃত অর্থে তার যে স্কিলটা দেওয়ার সেই স্কিলটা কিন্তু আমরা দিতে পারছিলাম না। তা আমি মনে করি যে আগামী দিনে যে শিক্ষা ব্যবস্থা সেটাও কিন্তু আমরা চিন্তা করব যে শিক্ষার গুণগত মানটা এমনভাবে আমরা নিয়ে যাব যে আমাদের প্রতিটা গ্র্যাজুয়েটেরই যে বিষয় পড়ুক না কেন, অর্থাৎ আমি যদি বলি সংক্ষেপে কর্মমুখী শিক্ষা, এবং সে তার যেই সাবজেক্টই পড়ুক না কেন সে কিন্তু নিজে
এক ধরনের কনফিডেন্স বিল্ড করতে পারবে যে নিজে কেপাবল হবে। সেই ক্যাপাবিলিটি, ক্যাপাসিটি এবং ইনোভেটিভনেস, ক্রিয়েটিভিটি এগুলো যদি একটা তরুণ ছাত্রের মধ্যে না থাকে, তাহলে আগামী পৃথিবীতে যে চ্যালেঞ্জগুলো আসতেছে, বাংলাদেশ অ্যাজ এ কান্ট্রি পিছিয়ে যাবে এবং ব্যক্তি পিছিয়ে যাবে, আমাদের সমাজ পিছিয়ে যাবে, পরিবার পিছিয়ে যাবে। সুতরাং আমরা একদিকে দেখছি যে প্রযুক্তির অনেক সম্প্রসারণ এবং সেটা সারা বিশ্বব্যাপী হচ্ছে। আমাদের শিক্ষাটা এমনভাবেই দিতে হবে যে আমাদের গ্র্যাজুয়েটরা যেন বৈশ্বিক শিক্ষার সাথেও একটা তাল মিলাতে পারে এবং বাংলাদেশের সার্বিক ভাবে বাংলাদেশের সার্কামস্টেন্সেস সে যেন ফিট হতে পারে, সেটাকে লক্ষ্য রেখে আমাদের ক্লাসরুমে সেরকম শিক্ষাই দিতে হবে। যেটাই হোক, আমার যে বিশ্ববিদ্যালয়ে আমি এখন শিক্ষকতা করি, নর্থ বিশ্ববিদ্যালয়, আমাদের কিন্তু নিজেদের এন্টারপ্রেনিউর সাইডে আমাদের স্টার্ট আপ মানে করার জন্যে আমাদের কিন্তু কিছু প্রোগ্রাম আছে। সেখানে আমরা কিন্তু স্টুডেন্টদের মধ্য থেকে কিন্তু বের করে নিয়ে আসি যে কাদের মধ্যে অন্য ধরনের ক্রিয়েটিভনেস আছে। আমরা সবাইকে মনে করি না যে সবাই সব কাজ করতে পারবে, কিন্তু কিছু কিছু স্টুডেন্ট বা কিছু কিছু তরুণ ছাত্রছাত্রী আছে, অনেক ধরনের প্রতিভা নিয়ে তারা আসে। তাদের সফটওয়্যার স্কিল আছে, তাদের প্রোগ্রামিং স্কিল আছে, তারা রিমোট চাকরি করতে পারে এবং বাংলাদেশের অনেক তরুণকে আপনি জানেন যে তারা এখন সেলফ এমপ্লয়েবিলিটিতে গিয়েছে। তারা এই দেশে বসে উন্নত বিশ্বের কোনো একটা ব্যাংক, বিমা, ইন্স্যুরেন্স কিংবা কোনো একটা কোম্পানির ব্যাকফুটে থেকে এখান থেকে বসে কাজ করছে। এটা আসছে কোত্থেকে? এটা আসে যে যখন তাদেরকে সেই স্কিলটা দেওয়া হয়। সুতরাং এটা আমরা কিছু শিক্ষা প্রতিষ্ঠানের গ্র্যাজুয়েটদেরকে দেখব বা কিছুকে দেখছি, কিন্তু আমরা এটা সার্বিকভাবে সারা দেশব্যাপী করতে পারছি না। আমার মনে হয় যে আমাদেরকে সেই জায়গাটায় নজর দিতে হবে যে আসলে একটা কর্মমুখী একটা জাতি তৈরি করতে হলে, আগামী প্রজন্মকে যদি কর্মমুখী করতে হয়, তাহলে আমাদের সব দিকেই কিন্তু চোখ কান খোলা রাখতে হবে। স্যার, আমি একটু ইন্টারাপ্ট করি। যেমন আজকে অনেকেই তরুণ উদ্যোক্তা হচ্ছেন, আগ্রহী হচ্ছেন, আবার অনেক কারণে তারা ব্যবসা গুটিয়েও নিচ্ছেন। হ্যাঁ, এই ক্ষেত্রে আসলে দক্ষতাটা কত বেশি জরুরি, এবং একই সাথে একটু জানতে চাইবো যে মানে তারা যে অনেকে নিরুৎসাহিত হয়ে ব্যবসা গুটিয়ে নিচ্ছেন, আসলে তাদের উদ্দেশ্যে এটার কয়েকটা দিকই আছে। একটা হচ্ছে যে আমরা যেটাকে বলি যে আমরা যেভাবে প্রোগ্রামগুলো চালাই, আমরা কিন্তু উদ্যোক্তাদের জন্য আমাদের পিচিং আছে। তারা কিন্তু একটা ব্যবসা শুরু করলেই হবে না, সেই ব্যবসাটাকে সাস্টেনেবল বা টেকসই করে রাখার জন্যে যেই বা স্কেল করার জন্য, বড় করার জন্য যে পদ্ধতি, সেটা কিন্তু তারা অনেকে জানে না। সে কারণে আমরা অনেক সময় বলি যে যখনই কোনো ব্যবসা করার জন্য কারো ইচ্ছা থাকে, সে তার নিজস্ব চেষ্টায় কোনো একটা জায়গায় পা দিল, কিন্তু তার পাশাপাশি তাকে ওই দক্ষতাটাও নিতে হবে যে আমি আজকে যে পরিমাণ উৎপাদন করছি সেটা আমি বাজারেও হয়তো বিক্রি করতে পারছি, কিন্তু যখনই আমার এই উৎপাদনটার অ্যামাউন্ট বাড়াতে হবে তখন আমার ক্যাপিটালের পুঁজির অভাব হয়ে যায়, অথবা মার্কেট এক্সপানশন করতে পারি না, অথবা কি কি চ্যালেঞ্জ আছে, সেই জিনিসগুলোই কিন্তু তাদেরকে আমরা পিচিংয়ের মাধ্যমে শেখাই যে ইভেন আপনার যখন খুব ভালো আইডিয়া থাকে কিন্তু তার কাছে ক্যাপিটাল নাই, তাহলে সে ক্যাপিটালটা কোথায় পাবে? সেই ক্যাপিটালটা পাওয়ার সুযোগ কোথায় আছে? এটা কি দেশে আছে? এটা কি বিদেশে আছে? এটা কি সরকারি বেসরকারি কোনো প্রতিষ্ঠান কি দেয়, না ব্যক্তিরা দেয়? কোথা থেকে? আমরা অনেক ধরনের বড় বড় প্রজেক্ট করে অনেক সময় আমাদের স্টুডেন্টরা, সেটা কিন্তু তারা ভেঞ্চার ক্যাপিটাল থেকে টাকা আনতে পারে। সেই জিনিসগুলো, সেই জ্ঞানটার কিন্তু সার্বিকভাবে আমি বলবো যে এটা আমাদের কিন্তু একটু লিমিটেড জ্ঞানই আছে আমাদের যারা তরুণ প্রজন্মের আমি সবাইকে বলবো না, কিন্তু অধিকাংশেরই সেই জিনিসটা নাই। ফলে হয় কি, যখনই একজন ব্যবসায় নামে সে কিন্তু ওই চ্যালেঞ্জের মধ্যে পড়ে যায়, যে এই চ্যালেঞ্জের মধ্যে তার মূলধন যখন সংকট হয় তখন কিন্তু বিজনেস এক্সপানশনের আপনার কিন্তু কিছু সিস্টেম আছে, যেটা আপনি একটা স্মল প্রজেক্ট কিন্তু আপনি খুব ভালো করতে পারবেন, কিন্তু এটাকে যখন আপনি মিডিয়ামে নিয়ে যাবেন তখন আপনি হয়তো একদমই ভালো করতে পারবেন না। আর যেটা আপনি যদি এটাকে একদম লার্জ স্কেলে নিয়ে যেতে চান তখন হয়তো আপনি ফেলই করে যাবেন টোটালি। সে কারণে গ্রোথ এবং এক্সপানশনের জন্য যেভাবে আমরা ট্রেনিং দেই, সেই ট্রেনিংটা, প্রশিক্ষণটা আমাদের তরুণদের জানার দরকার আছে। সে একদিকে ক্যাপিটাল জোগাড় করবে, অন্যদিকে সে মার্কেট স্টাডি করবে, যে জিনিসটা সে করছে সেটাকে স্কেল করতে গেলে তার কি কি চ্যালেঞ্জ আছে। কারণ যে কোনো ব্যবসারই তার একজন কম্পিটিটর থাকে মার্কেটে, ন্যূনতম একটা, দুটো, তিনটা, মার্কেটে অনেক কম্পিটিটর থাকে। যখনই একই ধরনের একটা ব্যবসার জন্য একই ধরনের মার্কেটে অনেকে থাকে, তখনই কিন্তু আপনি
ওই চ্যালেঞ্জটা ফেস করবেন যে আমাকে আরেকজনের সাথে সে কম্পিট করে টিকে থাকতে হবে। সেই টিকে থাকতে গেলে আপনার কোন কোন জায়গায়, আমরা যেটাকে বলি কম্পিটিটিভ এজ, আপনি কোন কোন জায়গায় কম্পিটিটিভ এজটা আনবেন, আপনি কি মূল্য কমাবেন না কোয়ালিটি বাড়াবেন, আপনার এই সব জিনিসগুলো, ফ্লেক্সিবিলিটি, ব্যবসা করতে গেলে আপনার ফ্লেক্সিবিলিটি কতটুকু, আরেকজনের ফ্লেক্সিবিলিটি অনেক বেশি আছে, সেই কারণে সেই বিষয়গুলো কিন্তু তার খুঁটিনাটি বিষয়, কিন্তু সেটা অনেকে জানে না। ফলে এই যে আপনি একটু আগে বললেন যে ফেইল করে, আরটা হচ্ছে যে সার্বিকভাবে এই উদ্যোক্তা হতে গেলে আমরা কয়েকটা স্টেজ আছে, সবাইকে সব ধরনের ব্যবসায় খুব বড় উদ্যোগ, এই স্টেজগুলো শুনবো, তবে বিরতির সময় শেষ করছিলাম ওইটাই একটু আমাদের দর্শকদের আরেকবার বলবেন। তরুণদের যে দক্ষতার, হ্যাঁ সেটাই আমি বলছি। আমি যেটা মনে করি একজন শিক্ষক হিসেবে, আমার কিন্তু বিশ্বাসটা কিন্তু প্রতিটা তরুণ ছাত্রছাত্রীদেরকে আমি মনে করি যে এভরি সিঙ্গেল স্টুডেন্ট অ্যান্ড ইয়াং বডিজ হ্যাজ পোটেনশিয়ালস। ফার্স্ট অফ অল আমি বিলিভ করি যে তাদের আসলে পোটেনশিয়ালটা আছে। আমাদের সমস্যা হচ্ছে যে আমরা ওদের পোটেনশিয়ালটাকে আনলিশ করার সুযোগ দিতে পারছি না। সেটা আমাদের সমাজ ব্যবস্থার সমস্যা, সেটা রাষ্ট্রীয় ব্যবস্থার সমস্যা, সেটা প্রতিষ্ঠানের সমস্যা, এবং আমাদের চিন্তারও সমস্যা, আমাদের চিন্তার সমস্যা, এবং আমরা তাদেরকে ওইভাবে গ্রহণ করার জায়গায় সমস্যা, বুঝছেন। ওরা কিন্তু আজকের যেই প্রজন্ম, তারা কিন্তু ঠিকই আছে, তারা সবই বুঝতে পারে, সবই করতে পারে, কিন্তু আমাদের তাদের উপরে আস্থা এবং আমাদের সেই বিশ্বাসটা নাই বলে অনেক সময় আমরা সেই সুযোগটা তাদেরকে দিতে চাই। তা আমার বিশ্বাস তাদেরকে সুযোগ দেওয়া হলে তারা কিন্তু সবাই কিন্তু নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারবে। আবার তারা যখন নিজেদের ভাগ্য পরিবর্তন করবে, আপনি রাষ্ট্রের ভাগ্য অবশ্যই পরিবর্তন হবে। জি স্যার, একেবারে শেষের দিকে চলে এসেছি, একটু জানতে চাইব গ্রামীণ ব্যাংক নিয়ে মানে অনেক কাল্পনিক কাহিনীর অবতারণাও রয়েছে, একই সাথে বিগত সরকার এটাকে নিয়ন্ত্রণে রাখারও চেষ্টা করেছিল, এই বিষয়ে কি বলবেন? আপনি তো সম্প্রতি জয়েন করেছেন এখানে। হ্যাঁ, আমি মাত্র কয়েকদিন হলো গ্রামীণ ব্যাংকের সাথে আমার অ্যাপয়েন্টমেন্টটা হয়েছে, কিন্তু আমরা বাইরে থেকে যেটা জানি, আমি এখনও ইনসাইড থেকে যত তথ্য আমি দিতে পারছি না, বিকজ আমার ওইভাবে এখনও প্রতিষ্ঠানের সাথে ওইভাবে সম্পৃক্ততা হয়নি। কিন্তু আমি যেটুকু জেনেছি এর মধ্যে, যে গ্রামীণ ব্যাংক আপনারা সবাই জানেন, বাংলাদেশের সবাই জানে, এই ধরনের একটা খুবই সুন্দর মডেলের একটা ব্যাংক, তাকে ডিসমেন্টাল করার জন্যে মানে আমাদের অতীত সরকার তারা নানানভাবে সেই ব্যাংককে ডিসরাপ্ট করার চেষ্টা করেছে, এবং সর্বোপরি সেখানে সরকারের নিজস্ব প্রভাব মানে বিস্তারিত হয়েছে, এবং সেটা জন্য গ্রামীণ ব্যাংকের যে দৈনন্দিন কাজ অথবা তাদের যে উদ্দেশ্য, যে মিশন নিয়ে আছে, এটা তো মূলত একটা গরিবদের ব্যাংক। এই ব্যাংকের তো বিশ্বাসটাই হচ্ছে গরিবদেরকে ফাইন্যান্সিং করা যায়, এই ব্যাংকের বিশ্বাসই হচ্ছে যে গরিবদেরকে বিশ্বাসও করা যায়। কিন্তু সেই বিশ্বাসের জায়গায় যখন গ্রামীণ ব্যাংকে, যেমন ধরেন আমাদের নবীন উদ্যোক্তাদের একটা বড় প্রোগ্রাম আছে, আপনি জানেন যে গ্রামীণ ব্যাংক বাংলাদেশেই 40টা এরিয়াতে 40টা জোনে প্রায় 2568টা মানে ব্রাঞ্চ নিয়ে কাজ করতেছে, যেখানে আমাদের 64 জেলায় প্রায় 2500 ব্রাঞ্চ নিয়ে কাজ করে। তাহলে তারা খুবই প্রান্তিক জায়গায়, একদম গ্রামাঞ্চলে, একদম রিমোট জায়গায়, প্রান্তিক জায়গায় পৌঁছে গেছে। সে জায়গায় তরুণ উদ্যোক্তাদের জন্য আমাদের নবীন উদ্যোক্তা প্রোগ্রাম ছিল, সেই সব জায়গাগুলো আমাদের ইন্টারাপ্টেড হয়েছে অতীতে। আমাদের গভর্নেন্স পার্টে কিছু ইন্টারাপশন হয়েছে, এবং এই ব্যাংকের যে গতানুগতিক কাজ, সেটা অনেক জায়গা থেকে প্রভাবিত হয়েছে। আমার কাছে এখনও রিয়েল ডেটা বা রিয়েল ইনফরমেশনটা আসে নাই, কিন্তু আমরা তো এখন যেহেতু ব্যাংকটার সাথে সম্পৃক্ত হয়েছে, আমি নিজে একজন শিক্ষক হিসেবে আমি মনে করি যে আমরা দেখব যে ব্যাংকটার কোন কোন জায়গায় আসলে স্পট পড়েছে, ডিসরাপ্টেড হয়েছে, সেই সব জায়গাগুলোকে আবার অ্যালাইন করা। কারণ এই ব্যাংকটার মূল উদ্দেশ্য যেটা, সেই উদ্দেশ্য থেকে আমরা ওই উদ্দেশ্য বিচ্যুত হতে চাই না। আমরা এখনও বিশ্বাস করি বাংলাদেশের বটম পিরামিডের একদম সর্বনিম্ন শ্রেণীর মানুষের কাজে যদি আমরা আসতে পারি, এই ব্যাংকটাই কিন্তু বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের। অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের আজকের আয়োজনে আসবার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, এশিয়ান বিজনেসের আয়োজন আজ এ পর্যন্তই। আগামী পর্বে আবারও দেখা হবে একই দিনে একই সময়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।